আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওতে আমি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই অধ্যায়ে কয়েকটা টপিক, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপীয় সূত্র, তারপর বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়, আদর্শ গ্যাস সমীকরণ, দেন আদর্শ গ্যাসের বেলায় চাপ, তাপমাত্রা ও ঘনত্বের মধ্যে সম্পর্ক, এই টপিকগুলো রিলেটেড যে ম্যাথগুলো পরীক্ষায় আসে এবং কয়েকটা ম্যাথ আমরা সলভ করব। ঠিক আছে, তোমরা যদি এগুলো বুঝে থাকো, ইনশাআল্লাহ তোমরা যখন বাসায় প্র্যাকটিস করবা, আরো আমরা তো মাত্র কয়েকটা ম্যাথ দেখবো এখানে, তো আমি তো সব করে দিব না, আমি জাস্ট কয়েকটা তোমাদের করে দেখাবো। বাদ বাকি তোমাদের বই আরো অনেক ম্যাথ থাকবে, তোমরা এগুলা নিজেরা সলভ করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে শুরু করি প্রথম ম্যাথ দিয়ে। কক্ষ তাপমাত্রায়, আশা করি দেখতে পাচ্ছ, কক্ষ তাপমাত্রায় নির্দিষ্ট কোনো স্থানে 0.6 মিটার কিউব আয়তনের একটি সিলিন্ডারে 800 গ্রাম মিথেন গ্যাসকে এত চাপে পূর্ণ করা হলো। আচ্ছা, মিথেনের আণবিক ভর 16 গ্রাম পার মোল, এটা আমরা সবাই জানি। ওই স্থানে কক্ষ তাপমাত্রা নির্ণয় করো। তাহলে এখানে কি কি দেওয়া আছে একটু দেখো তো। এখানে আমাদের আয়তন দেওয়া আছে। ঠিক আছে, সিলিন্ডারের আয়তন হচ্ছে 0.6 মিটার কিউব। দেন 800 গ্রাম মিথেন, 800 গ্রাম মিথেন, এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে তোমার ডাব্লিউ, অর্থাৎ পদার্থ ভর। ঠিক আছে, আর আমাদের এম অর্থাৎ আণবিক ভর হচ্ছে কত মিথেনের? 16 গ্রাম, 16 গ্রাম পার মোল লেখা যাবে। রাইট, এই তিনটা গেল। দেন হচ্ছে কি আমরা এখান থেকে আর কি পাচ্ছি, চাপটা দেওয়া আছে, এত চাপ 20,000 না 2,02,650। ঠিক আছে, প্যাসকেল। এরপর আমাদের বের করতে হবে ওই স্থানে কক্ষ তাপমাত্রা কত, এটা বের করতে হবে। তাহলে আমরা এখানে অবশ্যই আদর্শ গ্যাস সমীকরণ ইউজ করব। সেটা হচ্ছে কি, আমরা জানি পিভি সমান এনআরটি। এখন এই যে মূল সংখ্যা আমরা চাইলে এখানে, এই দেখো, আমরা চাইলে এখানে ডাইরেক্টলি এই যে এম বাই এম, ডাব্লিউ বাই এম ইউজ করতে পারি। ঠিক আছে, বা এটাকে অনেক অনেক জায়গায় মনে হয় স্মল এম দিয়ে লেখা হয়। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে খেয়াল করো, বলছিলাম এন, এন এর জায়গায় আমরা লিখতে পারবো ডাব্লিউ বাই এম আর টি, তাহলে পিডি। আমার টার্গেট হচ্ছে এই যে কি বের করা, টিটা বের করা। এখন আমার আর কত, এসআই এককে আর এর মান হচ্ছে কি 8.314 জুল। দেওয়া আছে, প্রশ্ন দেওয়া নেই, না থাকলে মুখস্থ রাখতে হবে, জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, এটা আমরা এর আগের বেসিক ক্লাসে এগুলো আলোচনা করছি, এই সূত্রগুলো নিয়ে। তাহলে দেখো, এখন আমাদের টি বের করতে হবে, এবং খেয়াল করো এই যে আমাদের এখানে সব কিন্তু এসআই এককে বসাতে হবে। এটাও এসআই এককে আছে, এটাও এসআই এককে আছে, মিটার কিউব। এই দুটা কিন্তু এসআই এককে নাই। তবে দেখো, কখন এসআই এককে বসাতে হয় না, না বসালেও চলে, দেখো যখন অনুপাত আসবে। খেয়াল করো এই যে ডাব্লিউ বাই এম, এখানে গ্রাম আর গ্রাম কাটাকাটি চলে যাবে, গ্রাম আর গ্রাম বাদ যাবে। তাহলে তুমি যদি কেজিতে নিয়ে যাও, অর্থাৎ এসআই একক কেজিতে নিয়ে যাও, তাহলে তুমি কেজিতে নিয়ে গেলেও উপরে কেজি নিচে কেজি ঠিক বাদ হয়ে যাবে। তাহলে কেজিতে নাও বা গ্রামে নাও, গ্রামে রাখো বা কেজিতে নাও, তাহলে অনুপাতের বেলায় অনুপাতটা সবসময় কি হবে, সেমই থাকবে। একক ডাজন্ট ম্যাটার, তুমি একক কনভার্ট করলেও যা হবে, কনভার্ট না করলেও তাই হোক। বুঝতে পারছো? তাই হোক। তো এই জন্য আমরা এখানে এটা দরকার নেই, আমাদের এটা কেজিতে নেওয়ার দরকার নেই। ক্লিয়ার? তাহলে এখন চলো, আমাদের টার্গেট হচ্ছে টি বের করা। তাহলে টি সমান আমরা যদি এখানে পিবিটা উপরে থাকবে, একসাথে কাজ করে ফেললে এমটা উপরে চলে যাবে, তাহলে পিবিএম, আর নিচে চলে আসবে ডাব্লিউ ইন্টু আর। ব্যাস, এখন জাস্ট কাজ করো। তাহলে পি কত? পি হচ্ছে কি আমার 20, 26, 50। তারপর ভি হচ্ছে গিয়ে 0.6, আর এম হচ্ছে 16, আর ডাব্লিউ হচ্ছে কত 800 ইন্টু আর হচ্ছে 8.314। তাহলে এখানে আমরা যদি ভাগ করি, তাহলে 20, 26, 50 এবং 0.6 এবং 16 ডিভাইড বাই 800 এবং 8.314, তাহলে 292.4
4 5 292 কত আসতেছে 4 5, এটা কেলভিনে মনে রাখবা। এই যে এখানে সব সূত্রে কিন্তু তোমার সব সূত্রে কি হবে, তাপমাত্রাটা কেলভিন স্কেলে থাকবে। ঠিক আছে, এখন আমি যদি সেলসিয়াসে নিয়ে যেতে চাই, সেলসিয়াসে নিয়ে যেতে চাইলে 273 বিয়োগ করো, তাহলে 19.45 কত হবে, সেলসিয়াসে লিখলে 19.45 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, একদম রাইট, খুবই সহজ। তাহলে এখানে আমরা কোনটা ইউজ করছি, এখানে আমরা আদর্শ গ্যাস সমীকরণ ইউজ করে ম্যাথটা আমাদের করা লাগছে। ক্লিয়ার, ডান। তাহলে তোমাকে প্রশ্ন থেকে বুঝতে হবে যে তুমি কোথায় কোন সূত্রে অ্যাপ্লাই করবা। তো আমি বিভিন্ন ভেরিয়েশনের প্রশ্ন রাখার চেষ্টা করছি এখানে। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা একটু দেখি আমরা কি বলছে। স্থির চাপে 5 লিটার আয়তনের, ঠিক আছে, 5 লিটার আয়তনের কোনো গ্যাসকে, আচ্ছা কি বলছে, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করা হলে ওই গ্যাসের আয়তন কতটুকু বৃদ্ধি পাবে, কতটুকু কি পাবে, বৃদ্ধি পাবে। আচ্ছা চলো দেখি, শুরু করি। তাহলে আমরা যদি কাজ করি, এখানে স্থির চাপে, তাহলে চাপ স্থির, অর্থাৎ এখানে চার্লসের সূত্র খাটবে। চার্লসের সূত্র কি বলতো, পি স্থির থাকলে আমার বি প্রপোর্শনাল কি হয়, টি, এবং আমার এখান থেকে এটা আসবে যে V1 বাই T1, ঠিক আছে, সমান V2 বাই T2, রাইট, হ্যাঁ এটাই আসবে। তাহলে এখানে খেয়াল করো আমাদের কি কি দেওয়া আছে, আমাদের এখানে T1 দেওয়া আছে, T1 কত, 0 ডিগ্রি। ওই যে একটু আগে বলছিলাম এখানে অবশ্যই আমাকে কেলভিন স্কেলে বসাতে হবে, তাহলে 273 কেলভিন। T2 সমান 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 273 এর সাথে 35 যোগ করলে 3 এ 5 8 10 আচ্ছা 308, কত কেলভিন, 308 কেলভিন, রাইট, ওকে। দেন এরপর হচ্ছে আমাদের V1 হচ্ছে কয় লিটার, 5 লিটার। তাহলে আমাদের V2 বাই করতে হবে, কি বাই করতে হবে, V2। আচ্ছা তাহলে V2 যদি করি, তাহলে আমাদের তাহলে টার্গেট হচ্ছে V2 বের করা। তাহলে V2 সমান, খুব সহজ, তাহলে V1 বাই T1 থাকবে, এদিকে T2 কে জাস্ট গুণ করে দাও, T2 কে জাস্ট কি করে দাও, গুণ করে দাও, এই তো কাজ শেষ। তাহলে V1 কত, 5, তারপর T1 হচ্ছে গিয়ে তোমার 273, আর এটা হচ্ছে কত, 308। কাজ করো এবার কাজ করো, তাহলে 5 ইন্টু 308 ডিভাইড বাই 273, তাহলে 5.64, 5 পয়েন্ট কত আসতেছে, 64, 5.64 লিটার। তাপমাত্রা বাড়ছে, আয়তন বাড়বে, তাহলে কতটুকু বৃদ্ধি পাইছে, ডেল ভি সমান 5.64 মাইনাস 5, অর্থাৎ 0.64 লিটার বৃদ্ধি পাইছে, 0.64 লিটার বৃদ্ধি পাইছে। খুব সিম্পল, খুব ইজি ছিল এটা, ঠিক আছে। তাহলে এখানে কোন সূত্র অ্যাপ্লাই করতে হয়েছে, চার্লসের সূত্র। চার্লসের সূত্র অনুযায়ী যেটা সমীকরণ আছে, এটাকে তোমার কি সমীকরণ বলে, সমচাপ, সমচাপ বা তোমার আইসোবারিক, হ্যাঁ আইসোবারিক ইকুয়েশন বলা হয় এটাকে, ঠিক আছে। এগুলো বেসিক ক্লাসে পড়ানো হয়েছে। আচ্ছা এরপরে আসো 3 নাম্বারটাতে যদি দেখি আমরা, কোনো একদিন কাপ্তাই হ্রদ। আচ্ছা কাপ্তাই হ্রদ আসলে খুবই সুন্দর, আমি রিসেন্টলি 2বার গেছি। রিসেন্টলি বলতে এই যে মনে হয় এই কয়েক মাসের মধ্যে 2বার যাওয়া হয়েছে আমার। মাশাআল্লাহ, মানে মাশাআল্লাহ এত সুন্দর একটা জায়গা। আমার প্রোফাইলে ভিডিও আছে কাপ্তাই লেকের। এই আল্লাহ যে এত, মানে স্রষ্টার যে এত সুন্দর, আল্লাহ যে এত সুন্দর সৃষ্টি উপভোগ করা যায় ওখানে গেলে, কাপ্তাই লেক, ঠিক আছে। তো তোমরা যারা যাও নাই যাবা, চট্টগ্রামে যারা আছো তাদের জন্য তো ইজি, যারা বাইরের ডিস্ট্রিক্টে আছো তোমরা কোনো এক সময় আসবে আর কি তোমার লাইফের। কাপ্তাই লেক খুব সুন্দর একটা জায়গা। আচ্ছা খুব সুন্দর একটা হ্রদ, লেক। কোনো একদিন কাপ্তাই হ্রদের পানির উপরিতলে বায়ুর তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, উপরিতলে, হ্যাঁ, তারপর বায়ুমণ্ডলীয় চাপ 10⁵ প্যাসকেল, হ্রদের তলদেশের পানির তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা একটা হ্রদ চিন্তা করো, ধরো এটা একটা হ্রদ,
এটা একটা হ্রদ, ঠিক আছে। এই হ্রদের বলছে কি উপরিতলে, যে এটা উপরিতল, জিনিসটাকে এভাবে দেখানো যায় না, এভাবে দেখ, তাহলে এটা একটা উপরিতল, ঠিক আছে। তাহলে উপরিতলের তাপমাত্রা দেওয়া আছে। আচ্ছা, দেন তলদেশে তাপমাত্রা দেওয়া আছে। এই যে এখানে তলদেশে এটা পানি থাকবে, তো এখানে কি থাকবে, পানি, পানি দ্বারা পূর্ণ থাকবে। এই তলদেশের তাপমাত্রা দেওয়া আছে এখানে, এবং উপরিতলের তাপমাত্রা দেওয়া আছে। এবং পানির গঠনত্ব 1000, এটা আমরা জানি। ওই দিন হ্রদটির তলদেশ সাথে একটি বায়ু বুদবুদ পানির উপরিতলে উঠে আসে। তাহলে আমরা বলছিলাম যে দেখো, এখান থেকে যখন একটা বুদবুদ উপরে উঠে আসবে, যেটা একটু ছোট করে দেখায়, তবে এই একটা বুদবুদ যখন উপরে উঠে আসবে, তখন এটার আয়তন কিন্তু কমবে নাকি বাড়বে, বাড়বে। এখানে এসে দেখা যাবে এটা আয়তনটা একটু বেড়ে গেছে। কেন বেড়ে যাবে? সিম্পল বিষয়, কারণ তোমার দেখো এই যে এই হ্রদের উপরিতলে আমার চাপ থাকবে হচ্ছে কি, জাস্ট বায়ুর চাপ থাকবে। কিন্তু এই যে এখানে তোমার তলদেশে, এখানে বায়ুর চাপ প্লাস যে তরলের অভ্যন্তরে একটা চাপ, দুটো চাপ অ্যাড হবে, তাহলে চাপ বেড়ে গেছে না? তাহলে চাপ বেড়ে গেলে কি হবে, চাপ বেড়ে গেলে কি হবে, চাপ বেড়ে গেলে তোমার আয়তন কমে যাবে। আবার এখানে একটা কথা আছে, আমাদের বয়েলের এটা কিন্তু বয়েলের সূত্রে অ্যাপ্লাই করা যাবে না। দেখো প্রশ্নটা আবার একটু পড়ো। একটি বায়ু বুদবুদ পানির উপরিতলে উঠে আসায় এর ব্যাসার্ধ 3 গুণ হলো। খুব ভালো কথা। এখন তাপমাত্রা পরিবর্তন বিবেচনায় নিয়ে, দেখো এখানে খুব সুন্দর করে একটা কথা বলছে যে তাপমাত্রা পরিবর্তন বিবেচনায় নিয়ে হ্রদটির গভীরতা নির্ণয় করা সম্ভব কিনা। অর্থাৎ আমাকে এখানে তাপমাত্রা যে চেঞ্জ হয়েছে এটাকে আমার বিবেচনা করতে হবে। তাহলে আমাদের যদি তাপমাত্রা ফিক্স থাকতো, তাহলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করতাম যে P1 V1 equals to P2 V2। কিন্তু যদি তাপমাত্রাও চেঞ্জ হয়, তখন সূত্র কোনটা বলতো, মনে আছে তো, মনে আছে তো? তখন আমার ওই যে বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় P1 V1 by T1 সমান P2 V2 by T2। সিম্পল। এখন আমাদের এখানে এই ডাটাগুলা এখানে আমরা ফাইন্ড আউট করি। আমার চাইলে এখানেটাকে আমরা কি ধরতে পারি, T1, এখানে আমার T2, তোমার ইচ্ছে মতো, তোমার ইচ্ছে মতো তুমি চাইলে এটা T2 ধরতে পারো, T1 ধরতে পারো, এটাকে T2 ধরতে পারো, নো প্রবলেম। তারপর এখানে আমরা তলদেশে ধরে নিলাম P1, আচ্ছা এটাকে T1 ধরে যাও, T2 ধরি, এটাকে P2 ধরে যাও। আচ্ছা, দেন এখানে ধরে নাও আয়তন হচ্ছে, এটার আয়তন হচ্ছে কি V2, আর এটার আয়তন হচ্ছে কি V1, বুঝতে পারছো? এটার আয়তন হচ্ছে কি V1, ওকে। এবং এখানে তোমার চাপটা এখানে একটু কম থাকবে, এখানে চাপটা P1, উপরিতলে চাপটা P1 ধরলাম। এখন আমরা হিসাব যদি করতে চাই, খেয়াল করো, তাহলে আমাদের কি কি ডাটা দেওয়া আছে, যত সূত্র আসতেছি, ডাটাগুলো একটু লিখি আমরা এখানে। ডাটাগুলো লিখতে চাইলে দেখো তো T1 কি দেওয়া আছে, এটা হচ্ছে উপরিতলে, হ্যাঁ উপরিতলে হচ্ছে 28 ডিগ্রি। তাহলে 28 কে যদি 273 সাথে যোগ করো 301 হবে, কত হবে, 301। তারপর T2 সমান হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি সেলসিয়াস। এটা 7 কে যদি আমি এতে নিয়ে যাই তাহলে 280, রাইট, কেলভিন নিয়ে গেল। এখন আমাদের তাহলে আর কি কি ফাইন্ড আউট করতে হবে, B1। এখন দেখো তো B1, আচ্ছা আমরা যদি এখানে B2 কে, এখানে আমাদের কিন্তু নির্দিষ্ট করে আয়তন বলা যায় নাই, জাস্ট বলছে তলদেশ সাথে একটি বায়ু বুদবুদ পানির উপরে তলে উঠে আসে, ব্যাসার্ধ 3 গুণ হলো। দেখো এটা যেহেতু একটা গোলকের মতো, তাহলে গোলকের আয়তন নির্ণয়ের সূত্র কি, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, ঠিক আছে। তাহলে আমি যদি V2 4/3 পাই আর কিউব ধরি, তাহলে V1 কি হবে, V1 কি হবে বলতো, V1 কি হবে, V1 হচ্ছে তোমার এই যে 4/3, এই যে আমার ব্যাসার্ধ কয় গুণ হয়ে গেছে, 3 গুণ না, তাহলে আরটা কি হয়ে যাবে 3R, আরটা কি হয়ে যাবে 3R কিউব, কি কিউব 3R কিউব, বুঝতে পারছেন? তাহলে এখান থেকে আমাদের V1টাকে যদি হিসাব করি, দেখা যাচ্ছে, এটা আমি একটু দেখি, চেক করি, দেখা যাচ্ছে, ইয়েস দেখা যাচ্ছে। তাহলে এখানে দেখুন তো, এই যে 4/3 পাই ইন্টু
27, তিনকে কিউব করলে 27 আর কিউব। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে আমরা যে এখানে একটা জিনিস এই যে 4/3 পাই আর কিউব, এটা এখানে আসে না? 4/3 পাই আর কিউব, তার সাথে গুণ হচ্ছে কত? 27। অর্থাৎ আয়তন 27 গুণ হচ্ছে। ব্যাসার্ধ 3 গুণ হওয়া মানে কি? আয়তন 27 গুণ হচ্ছে। কথা বোঝা গেছে? একদম ক্লিয়ার, পান্তা ভাতের মতো ক্লিয়ার। ঠিক আছে, পান্তা ভাত বা পানির মতো ক্লিয়ার আর কি। ঠিক আছে, তাহলে এই যে দেখেন এটা, তাহলে আমরা কি বলতে পারবো যে এখানে V1 হবে, আমি যদি V2 কে V ধরে নিই, জিনিসটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি চাইলে। দেখো, তাহলে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, যদি V2 যদি V হয় তাহলে V1 হবে তার কয় গুণ? 27 গুণ। শেষ। তোমরা দেখাবা, সমস্যা নেই, আমি মুছে ফেললাম। এরপরে আশা করি বুঝছো, না বুঝলে আরেকটু দেখো, আরেকবার দেখো, বুঝতে পারবো। তাহলে পি, এখন বি টি গেল, বি গেল, পি বাদ গেছে, তাহলে পি টু কত? পি টু হচ্ছে গিয়ে উপরে দেওয়া, পি টু আমরা নিচে ধরছিলাম না? আচ্ছা, তাহলে পি ওয়ানটাকে আগে লিখি। পি ওয়ান হচ্ছে কত হবে? পি ওয়ান হবে মানে উপরে দিলে বায়ু তাপমাত্রা, বায়ু মানে হ্যাঁ চাপ দেওয়া আছে কত? 10⁵ এটা খুঁজতেছিলাম। তাহলে পি টু কত হবে? পি টু হবে পি ওয়ান প্লাস, এই যে এখানে তো তারপর হচ্ছে কি, এটা কত মিটার গভীরতায়? ধরে নিলাম আমরা এটা এইচ মিটার গভীরতায়। তাহলে এইচ মিটার গভীরতায় তরলের চাপ কত হবে? এইচ রো জি। তোমরা এটা 9-10 পড়ছো, পঞ্চম অধ্যায়ে। তাহলে পি ওয়ান প্লাস এইচ রো জি, পি ওয়ান প্লাস এইচ রো জি। তাহলে আমার টার্গেট হচ্ছে মূলত কি বের করা, যে এইচটা বের করা। কি বের করা? এইচ। ঠিক আছে, এইচ এটা বের করা। তাহলে এখান থেকে আমরা যদি এগুলা যদি এখানে বসাই একটা একটা, দেখো তাহলে পি ওয়ান কত? হ্যাঁ, পি ওয়ান হচ্ছে জাস্ট পি ওয়ান রাখলাম ইন্টু বি ওয়ান কত? বি ওয়ান হচ্ছে কি তোমার বি ওয়ান হচ্ছে 27 পি, পি ওয়ান হচ্ছে কি তোমার 301 সমান পি টু হচ্ছে কি পি ওয়ান প্লাস এইচ রো জি ইন্টু ভি, ইন্টু কি ভি, ইন্টু কি হবে? বি। ডান। তারপর টি টু হচ্ছে কি তোমার 280। ঠিক আছে, কোনো ভুল করছি? করে নাই বল। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে, তাহলে দেখো বি আর বি বাদ গেল বা চলে গেল। আমার টার্গেট হচ্ছে এইচটা বের করা। আমার রো জানি, জিও জানি। তাহলে কি করে এটা 8 গুণ করে ফেলি, কি করে ফেলি? 8 গুণ। পি ওয়ানটা বসাই দাও। পি ওয়ান হচ্ছে কত? 10⁵ এখন আমি যদি 8 গুণ করি, তাহলে এটার সাথে 301 এর সাথে এটা গুণ হবে। তাহলে 301 গুণ পি ওয়ান প্লাস এইচ রো জি সমান, এটা যদি ডাইরেক্টলি গুণ করে দাও, 280 গুণ 10⁵ গুণ 27, তাহলে আমার একটা বিশাল মান আসবে 7.56 ইন্টু 10⁸। ঠিক আছে, ঠিক আছে, একটু চেক করতে হবে বারবার। এখন তাহলে আমার টার্গেট হচ্ছে কি, তুমি 301 ভাগ করে দাও, তাহলে পি ওয়ান প্লাস এইচ রো জি সমান, এটাকে যদি 301 দ্বারা ভাগ করে দাও, তাহলে আনসার ডিভাইড বাই 300 কত? 1। am I right? yes। তাহলে 25 11 যত আসে 627.907 এটা আসছে। এখন আমার টার্গেট এইচ রো জি বের করা। তাহলে এইচ রো জি সমান, তাহলে এটা পি ওয়ান বিয়োগ করে দাও। তাহলে এখান থেকে যদি পি ওয়ান বিয়োগ করো, অর্থাৎ পি ওয়ান কত? 10⁻⁻5 না, সরি 10⁵ না? পি ওয়ান এর মান কত? তুমি বসাই দাও, সমস্যা নেই। 10⁵ কত? 5, এটা আমরা জানি। তাহলে আনসার বিয়োগ 10⁵ কত আসে? 24 11 27, 24 11 627.907। দেখা যাচ্ছে এতটুকু? হ্যাঁ, অনেক জায়গা আছে, দেখা যাবে। তাহলে এখান থেকে আমার এটা হচ্ছে এইচ রো জি এর মান। তাহলে এখান থেকে বলেন এইচ এর মান কত হবে? এইচ এর মান হবে 24 11 ডিভাইড বাই রো ইন্টু জি। রো হচ্ছে কত? 1000। জি হচ্ছে কত? 9.8। জি হচ্ছে কত? 9.8। তাহলে আনসার ডিভাইড বাই 1000 গুণ 9.8, তাহলে 246.08।
ঠিক আছে, 246.08 মিটার। এটা হচ্ছে কি তোমার কিসের গভীরতা বলেন, কিসের গভীরতা? হ্রদের গভীরতা। আপনারা তো তোমরা আবার এই জিনিসটাকে চেক করবা সব, ঠিক আছে? এই যে আমি যা বসাইছি এখানে দেখো, অনেক লম্বা গাছ তো এদিক ওদিক একটা ভুল হতেই পারে, তোমরা একটু আবার চেক দিবা, ঠিক আছে? আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে তাহলে এখানে আমাদের ইউজুয়ালি কিন্তু তাপমাত্রা চেঞ্জটা দেয় না। যদি তাপমাত্রা চেঞ্জ করে হ্রদের গভীরতা বের করতে বলে তাহলে আমাকে এভাবে বের করতে হবে, আর তাপমাত্রা চেঞ্জ না বললে কাজ একদম ইজি, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তখন এই যে T1 T2 এই ক্যাচালটা আর আসবে না, ঠিক আছে? তখন ওই যে বয়েলের সূত্রে P1 B1 = P2 B2 দিয়ে কাজ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, ডান। এটা চট্টগ্রাম বোর্ড 22 আসছে জানাবে, এটা বোর্ডে কিন্তু আসছে, ঠিক আছে? তাপমাত্রা চেঞ্জ করে বোর্ডে কিন্তু দিছে, একটা বোর্ডে না আরো দিছে, আজকে আমি একটা এখানে লিখছি। আমার কাজ হচ্ছে কি তোমাকে জাস্ট একটা দুটো ম্যাথ করে দেওয়া, সব নাই, সব করে দিলে তো তুমি আর হইলো না, তোমাকে বাসায় আটকাতে হবে, ঠিক আছে? নিজে থেকে ট্রাই করতে হবে। তো সব টিচারে করে দিলে কোনো ফায়দা নেই তোমার। আচ্ছা, 3 গেল। 4 নাম্বার, 100°C তাপমাত্রায় কি বললো এটা, 20 গ্রাম অক্সিজেনে একটি 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের ঘনককে পূর্ণ করে। ঘনক বলতে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই একই সমান, ওটাকে বলা হয় ঘনক। অর্থাৎ যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই কি হয়, সমান হয়, ঠিক আছে? তখন ওটাকে বলা হয় ঘনক। তাহলে 1 মোল অক্সিজেনের ভর 32 গ্রাম দেওয়া আছে, ওয়েল, খুব ভালো। ঘনকের অভ্যন্তরে অক্সিজেনের চাপ বের করতে বলছে, তাহলে এটাও ওই পিবি = nRT সমীকরণ দিয়ে করতে হবে। দেখো আমার টি দেওয়া আছে, রাইট? টি কত? 100°C, অর্থাৎ 373 কেলভিন। এখন 20 গ্রাম অক্সিজেন দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে তোমার ডাব্লিউ, পদার্থ ভর। আর তোমার অক্সিজেনের কত? আণবিক ভর 32 গ্রাম পার মোল। এখান থেকে তুমি চাইলে ডাইরেক্টলি n সমান W/m করে ফেলতে পারবা। তাহলে 20/32 করো তো কত আসে, অথবা তুমি চাইলে ওইখানে সূত্রের মধ্যে অ্যাপ্লাই করতে পারো, তোমার ইচ্ছে। 0.625, এগুলো কিন্তু তোমরা ছোটবেলায় কেমিস্ট্রিতে পড়ছো। ডান। এখন আয়তন, আমার আয়তন লাগবে না, যেহেতু চাপ বের করতে বলছে। সূত্র কি? PV = এটাই, তাহলে P সমান কি হবে, nRT/V। তাহলে ভিটা কত? এই যে দেখেন 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের ঘনক, তাহলে এই প্রত্যেকটা ঘনকের ক্ষেত্রে ধার বলা হয়, তো প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। তো তোমার ধর ঘনকের আয়তন নির্ণয় সূত্র হচ্ছে একই, মানে প্রত্যেকটা ধার। তাহলে এর সমান কত দেওয়া আছে এখানে, তোমার 20 সেন্টিমিটার। এটাকে আবার মিটারে নিতে হবে, তাহলে মিটার নিলে কত হবে? মিটার নিলে তোমার 100 দ্বারা ভাগ হবে, তাহলে 100 দ্বারা ভাগ করলে কত হবে? 0.2। কত হবে? 0.2 কিউব, 0.2 কিউব, বুঝছো? 0.2 কিউব করলে আসবে আর কি 0.8 আসবে না? 0.2 কিউব করলে 0.00, এটাই তো আসবে না? এটাই তো আসবে, হ্যাঁ এটাই আসবে, ঠিক আছে। 0.008 মিটার কিউব ডি। তাহলে বসাই দাও, n হচ্ছে কত? 0.625, আর হচ্ছে গিয়ে আরটা বসাইনি, সরি। আর হচ্ছে কত? প্রথম অঙ্কে দেখাইছিলাম, জুল পার মোল পার কেলভিন। আচ্ছা, তাহলে 8.314 ইন্টু টি হচ্ছে 373 ডিভাইড বাই বি হচ্ছে 0.008, তাহলে 0.625 8.314 ইন্টু তো ডিভাইড বাই 0.008, 24/75 75.15 বা 16 প্যাসকেল, যেটা আসছে। এটাকে তুমি চাইলে সাইন্টিফিকলি লিখলে তোমার হয়তো কি 2.42 ইন্টু 10⁵, ঠিক আছে? 2.42 ইন্টু 10⁵ আসতো। ক্লিয়ার? ডান। আচ্ছা, তাহলে এটা খুব ইজি ছিল, এটা আমার, হ্যাঁ আয়তন লিখছি, ঘনকের হয়েছে, এটা নো ঝামেলা।
তাহলে আদর্শ গ্যাসের সমীকরণে আমরা দুইটা ম্যাথ পাইছি অলরেডি। এরপরে দেখি তো আমরা কি আছে। আচ্ছা, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে নাইট্রোজেন গ্যাসের ঘনত্ব দেওয়া আছে 1.25, ফলে কত অ্যাটমসফিয়ার চাপে নাইট্রোজেন গ্যাসের ঘনত্ব 1/5 হবে। এই দেখো, এটা হচ্ছে তোমার ঘনত্বের সাথে কার সম্পর্ক, চাপের সম্পর্ক। ঠিক আছে, ঘনত্বের সাথে চাপের সম্পর্ক। তাহলে ঘনত্বের সাথে চাপের সম্পর্ক সূত্র কি ছিল, P1/ρ1 সমান P2/ρ2, অর্থাৎ সম্পর্কটা ব্যস্তানুপাতিক ছিল। না না, ব্যস্তানুপাতিক ছিল, সমানুপাতিক ছিল, সমানুপাতিক। সম্পর্কটা ছিল সমানুপাতিক, বুঝতে পারছো? সমানুপাতিক ছিল, ব্যস্তানুপাতিক না, মনে করছো? তাহলে এটাই। তাহলে এখান থেকে আমাদের এখানে কি কি দেওয়া আছে দেখো তো। আমাদের P1 দেওয়া আছে, আমাদের বের করতে হবে হচ্ছে কি P2 কত অ্যাটমসফিয়ার। P1 কত দেওয়া আছে, P1 দেওয়া আছে হচ্ছে কি স্বাভাবিক চাপ। তাহলে স্বাভাবিক চাপ মানে 1 অ্যাটমসফিয়ার। যেহেতু আমাকে আনসারটা 1 অ্যাটমসফিয়ার চাপে বের করতে বলছে, তাহলে আমি অ্যাটমসফিয়ার লিখবো। এছাড়াও কিন্তু চাপের অনেকগুলো একক আছে, তোমার সেন্টিমিটার পারদ চাপ, মিলিমিটার পারদ চাপ, ঠিক আছে, মার্কারি আর কি। তারপর হচ্ছে তোমার কি আছে, ব্যারোমিটার প্রেসার আছে, দেন অ্যাটমসফিয়ার আছে, বুঝতে পারছো? তো কয়েকটা আছে। তাহলে P1 এরপর থেকে এরপর ρ1 হচ্ছে কত, ঘনত্ব 1.25, এটা হচ্ছে কি স্বাভাবিক চাপে। তারপর কত মানে চাপ কতটুকু, মানে চাপ চেঞ্জ করলে কি হবে, তোমার ঘনত্ব চেঞ্জ হবে। তাহলে ঘনত্ব হচ্ছে কি তোমার, ঘনত্ব বের করতে বলছে, মানে ঘনত্ব হচ্ছে ρ2। তাহলে এটা হচ্ছে ρ1 এর 1/5 অর্থাৎ 1/5। তাহলে ρ1 কত, 1.25। তাহলে 1.25 কে 5 দ্বারা ভাগ করে দাও, খুব সিম্পল, আসে কত, 0.25 আসবে। ঠিক আছে, ক্যালকুলেটর ইউজ করা উচিত ছিল না আমার। ক্যালকুলেটর যত কম ইউজ করতে পারবো তত ভালো, ঠিক আছে, তোমার লাভ। তাহলে P1 আমাদের এখানে কাজ হচ্ছে কি P2 বের করা। তাহলে P2 একদম ইজি, P1/ρ1 ইন্টু 2, P1/ρ1, হ্যাঁ ρ2। তাহলে দেখো তো কি জিনিসটা কি দাঁড়াচ্ছে, P1 হচ্ছে গিয়ে তোমার 1, ρ1 হচ্ছে গিয়ে 1.25 আর 0.25। তার মানে জিনিসটা দিন শেষে কি দাঁড়াচ্ছে, 0.25 কে আমার 1.25 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমার ρ2 হবে 0.2 অ্যাটমসফিয়ার, 0.2 অ্যাটমসফিয়ার, 0.2 অ্যাটমসফিয়ার। বুঝা গেছে? ডান, আশা করি এতটুকু আপনারা বুঝছেন। এরপরে 5 নাম্বার গেল, 6 নাম্বারে আসি আমরা। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 1 বায়ুমণ্ডলীয় চাপে এত মিটার কিউব বায়ুর ভর এত কেজি চাপে মিটার কিউব লিখছে না, এটা এখানে কি একটু ভুল হয়েছে, আমি একটু দেখতে হবে, এই প্রশ্নটা মনে হচ্ছে ভুল হয়েছে। 10 এখানে দেখ, এখানে একটা ভুল হয়েছে, এটা 10, এই মাইনাস কিউবটা এখানে 10 এর উপর থাকবে, মানে -3 পাওয়ারটা 10 এর সাথে থাকবে বলে এখানে মিটার উপর চলে আসছে, মিটার কিউব হবে, কারণ আয়তনের একক ইনভার্স হয় না, মিটার কিউব। তাহলে এরপরে বলছে বায়ু এবার দেওয়া আছে 120 বায়ুমণ্ডলীয় চাপে, অ্যাটমসফিয়ার চাপে, এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মিটার কিউব বায়ুর ভর বের করতে বলছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে, এখানে আমার তাপমাত্রা চেঞ্জ হয়েছে 0 থেকে 30, তাপমাত্রা চেঞ্জ। তারপর তোমার আয়তন চেঞ্জ হয়েছে, কি চেঞ্জ হয়েছে, আয়তন চেঞ্জ হয়েছে। তাহলে আমাদের ভর দেওয়া আছে, এখানে আমাদের দেখো একটু মাথা কাটাতে হবে, এখানে আমাকে ঘনত্ব নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে, ভরের তো ডাইরেক্ট সূত্র নাই, আছে নাই। তাহলে আমরা যদি ঘনত্ব নিয়ে কাজ করি, দেখো প্রথমে প্রাথমিক অবস্থায় মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ρ1 সমান m1/v1। তাহলে m1 কত, m1 হচ্ছে গিয়ে বলেন তো
1.3 ইন্টু, আর V1 হচ্ছে কি 10, তাহলে এটা বাদ গেলে 1.3 কেজি মিটার। এটা হচ্ছে ρ1, এটা কি 1 ρ1। দেন আমরা এখান থেকে বুঝতে পারতেছি T1 কত, 0 ডিগ্রি, অর্থাৎ 273 কেলভিন, এক বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে P1 হচ্ছে কত, 1 বায়ুমণ্ডলীয় চাপ। এটা গেল। এখন আমাকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ T2 হচ্ছে কি 30, কনভার্ট করলে 303। তারপর B2 দেওয়া আছে 1 মিটার কিউব। এখন আমাকে বায়ুর ভর M2 বের করতে বলছে। এখন M2 বের করার ডাইরেক্ট সূত্র নাই, আমরা কি করব, বলেন তো? আমরা করব হচ্ছে গিয়ে √2 বের করব। কি বের করব? √2 বের করার পরে ওই সম্পর্ক, এই যে তখন আমার M সমান B ইন্টু রু হবে, B2 ইন্টু √2 হবে, ব্যাস। তাহলে আমাদের সম্পর্ক কি দেখেন, তাহলে আমরা একটু আগে দেখছিলাম হচ্ছে কি ঘনত্বের সাথে চাপ। এখন ঘনত্ব, চাপ এবং তাপমাত্রা তিনটে একসাথে থাকলে উপরে হবে কি চাপ, P1 বাই ρ1 T1 সমান P2 বাই ρ2 T2। দেখা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে, ρ1। তাহলে এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে কি √2 বের করা। কি বের করা? √2। তাহলে √2 যদি বের করতে চাই, তাহলে √2 এখানে নিয়ে আসি, √2 কে জাস্ট এখানে নিয়ে আসো, তাহলে আমার এখানে কি থাকবে, P2 বাই T2, এবং এখানে এটা এদিকে ট্রান্সফার করে দাও। ট্রান্সফার করে দিলে P1 যাবে নিচে, ρ1 যাবে উপরে, T1 যাবে উপরে। একদম সিম্পল, বুঝতে পারছো? খুব সিম্পল, অনেক তাড়াতাড়ি ফার্স্ট ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। তাহলে P2 কত? P2 হচ্ছে, এটা লিখি নাই, P2 হচ্ছে 120, 120, হ্যাঁ 120। তাহলে 120 ডিভাইড বাই T2 হচ্ছে কি 303। ρ1 কত? ρ1 হচ্ছে কি 1.3, T1 হচ্ছে গিয়ে 273, আর P1 কত? P1 1, P1 1। তাহলে গুণ করো, গুণ করে ভাগ করো। অঙ্কগুলো খুব সহজ, বুঝতে পারছো? জাস্ট তোমাকে প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে, আর মাঝে মধ্যে একটু ট্রিক দিবে, যেমন এটাতে হালকা করে একটু করে তোমাকে কাজ করতে দিচ্ছে, ডাইরেক্টলি না দিয়ে একটু কাজ করাইছে। তাহলে 5 দূর মাত্রা একক হচ্ছে কি কেজি পার মিটার কিউব। কারণ এটা কি আনসার? নো, আমাকে আনসার করতে হবে কি এই যে M2। তাহলে M2 সমান কি লিখতে পারবো, √2 গুণ V2। তাহলে √2 কত? 140.55, কত? 55 গুণ V2 হচ্ছে কত? V2 জানি স্যার, V2 কই? হ্যাঁ 1 V2 হচ্ছে 1 মিটার কিউব বায়ুর ভর। হ্যাঁ আচ্ছা, এখানে লেখাই আছে, খেয়াল করতেছি না। তাহলে 140 কত হবে? 5 কেজি। ঠিক আছে, 140.5 কেজি, 5 কেজি লিখে দাও। আমি জিনিসটা একবার চেক করি। তাহলে M1 ছিল 1.3 ইন্টু 10 কিউব, তারপর এটা বলছিলাম মাইনাস 3টা এখানে চলে আসবে, এটা বাদ গেলে এটা থাকবে। হ্যাঁ, ডান সব এখানে ঠিক আছে। আমার √2 এখানে নিয়ে গেছে, P1, হ্যাঁ P1 নিচে চলে আসবে, P2, তারপর P2 ρ1 T1। আচ্ছা হ্যাঁ, একদম পারফেক্ট হয়েছে তো, এখানে কোনো ভুল নাই। এটা করলাম, এটা করে জাস্ট করে দিচ্ছি, তাহলে হয়ে গেল আমাদের আনসার শেষ, মানে এই ম্যাথটা শেষ। তারপর 7 নম্বরে আসো, 7 নম্বরে আসো। এটাই হচ্ছে লাস্ট আমাদের আজকের লেকচারে বা আজকের ভিডিওতে লাস্ট। একটি 500 মিটার কিউব আয়তনের ঘরের বাতাসের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস। এটা চুয়েটে আসা একটা ম্যাথ, খুব সুন্দর একটা ম্যাথ। দেখো, একটি 500 মিটার কিউব আয়তনের, আচ্ছা এটা এই রুমের আয়তন হচ্ছে 500 মিটার কিউব, ঘরের বাতাসের তাপমাত্রা এখানে বলতেছে যে এটার তাপমাত্রা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। এখন এয়ার কুলার ব্যবহার করার জন্য বাতাসের তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। অর্থাৎ আমি তাপমাত্রা কমাই দিছি, কয় ডিগ্রি, মানে কিছু কমাই 37 থেকে 23 করে দিলাম। যদি ঘরের বায়ুচাপ সমান থাকে, অর্থাৎ এখানে চাপ স্থির থাকবে, তাহলে সেক্ষেত্রে কত ভাগ বাতাস ঘরের মধ্যে আসবে বা বাহির হয়ে যাবে। দেখো এখানে খেয়াল করো, বাতাস কি বাইরে হয়ে যাবে নাকি ঢুকবে বলতো? তাপমাত্রা কমাইছি না, তাহলে তাপমাত্রা কমালে এই যে আগে ছিল 500 মিটার কিউব, এই আয়তনটা আর কমে আসবে না।
রাইট? আয়তনটা যদি কমে আসে তাহলে এখানে আরো আরো কিছু পরিমাণ বায়ু করতে পারবে, এন্টার প্রবেশ প্রবেশ করতে পারবে। যদি আমি তাপমাত্রা বাড়াতাম তাহলে কি হইতো, তাহলে তোমার যে বাতাসের তাপমাত্রা বেড়ে যেত, সরি বাতাসের আয়তন বেড়ে যেত। ঘরের মধ্যে তো বাতাসই আছে না, তাহলে বাতাসের আয়তন বেড়ে গেলে বাতাস কি হয়ে যেত, কিছু পরিমাণ বেড়ে যেত না? বুঝতে পারছেন? এখন তাহলে এখানে বাতাস, যেহেতু তাপমাত্রা কমাই দিছি, তাহলে বাতাস আরো ঢুকবে, আরো জায়গায় স্পেস খালি হবে, তাহলে আরো আরো কি বাতাস ঢুকতে পারবে। ঠিক আছে, তাহলে চলেন শুরু করি, একদম সিম্পল। তাহলে এখানে আমরা T1 কত, T1 হচ্ছে কি 37 ক্যালভিনে নিতে হবে। ক্যালভিনে নিলে 273 37 310 হবে না? আমি যদি গণনা করি, হ্যাঁ 310। আর 23 হলে তোমার 23 হলে 20 যোগ করলে 93 295, এই 295, রাইট? এম আই রাইট? ইয়েস। না 95 নাকি, 73 সাথে 20 যোগ করলে তোমার কত হয়, 83 93 96 হবে। ভুল করা যাবে না, ভুল করা যাবে না। তারপর B1, এটা চুয়েটে আসছিল এই ম্যাথটা 3-4 সালে মনে হয়। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে আমরা এখানে যেহেতু চাপ স্থির, চার্লসের সূত্র, তাহলে আবার ওই যে মনে আছে তো, V1 সমান V2 বাই T2, রাইট? আমার লাগবে হচ্ছে কার মান, লাগবে হচ্ছে কি V2 এর মান। হ্যাঁ, V2 এর মান বের করতে গেলে তাহলে আমার V1 বাই T1 গুণ T2, এটা এখানে থাকবে, T2টাকে গুণ করে দেবো। তাহলে V1 হচ্ছে গিয়ে 500, V1 500, T1 310 গুণ 296, তাহলে 500 গুণ 296 ডিভাইড বাই 310, তাহলে কত আসে, 477.42 মিটার কিউব। তাহলে এখানে বাতাস ঢুকবে, শতকরা কত ভাগ ঢুকবে এটা বের করতে বলছে। তাহলে আগে কতটুকু ঢুকবে বলেন বাতাস। তাহলে 500 থেকে 477.42 বিয়োগ করে দেন, তাহলে ডেল বি, এটা এখানে আমরা এটা মুছে ফেলি। তাহলে 500 বিয়োগ 477.42, কি করলাম, 22.58। এখন আমাকে বলছে যে কতটুকু ঢুকবে, মানে শতকরা, তাহলে শতকরা বাতাস ঢুকবে, শতকরা বাতাস প্রবেশ করবে। ঠিক আছে, বাতাস আসবে ভিতরে, আসবে আর কি, বাতাস ভিতরে আসবে কত, ডেল বি বাই V1। আমরা সবসময় এভাবে করি, শতকরা পরিবর্তনটা আমাকে এই যে আদিটার সাপেক্ষে করতে হয়। তাহলে ডেল বি হচ্ছে কত, 22.58 ডিভাইড বাই V1 হচ্ছে কত, V1 500 গুণ 100%, তাহলে ডিভাইড বাই 500 গুণ 100, অর্থাৎ 4.5%, কত পার্সেন্ট, 4.5% বাতাস ঢুকবে। সিম্পল। তাহলে আমরা আজকে 7টা ম্যাথ এখানে কমপ্লিট করলাম। আমরা এর আগেও বয়েল চার্লসের সূত্র রিলেটেড ম্যাথ করছি, মানে বয়েলের সূত্র, চার্লসের সূত্র না, চার্লসের সূত্র এখানে আজকে আসছে। তো তোমরা এই সূত্রগুলো জানলে, আমাদের একটা সূত্রের ম্যাথ বাকি গেছে, মানে বাদ গেছে, একটাও আসে না, সেটা হচ্ছে কি চাপীয় সূত্র। চাপীয় সূত্রের বেলায় হয় কি স্যার, P1 বাই, অর্থাৎ সেখানে আয়তন স্থির থাকে, P1 বাই P2 সমান P2 বাই T2 হয়, P1 বাই T1 সমান P2 বাই T2। এই রিলেটেড কোনো ম্যাথ আমরা আজকে করি নাই, বা এখানে আসে নাই আর কি। তোমরা যদি বাসায় প্র্যাকটিস করবো এখানে পাইতে পারো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই 7টা ম্যাথ যদি তুমি ভালো মতো বোঝো, ইনশাল্লাহ আশা করতেছি আমি যে তুমি এই টপিক রিলেটেড, এই টপিকগুলো রিলেটেড যে ম্যাথগুলো পরীক্ষায় আসবে, তুমি ইজিলি কি আনসার করে আসতে পারবে। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।